প্রিয় বন্ধুগণ, আপনাদের আজকে 24 হাজারিতে মিলন না দাদা, মিলন ভাইয়ের কাছে নিয়ে আসছি আপনাদের কিছু তথ্য শেয়ার করার জন্য। উনি এইখানে 116টা চারা রোপণ করেছে, পেঁপের চারা। তো আসলে উনি কিভাবে রোপণ করলো বা হলো কোথা থেকে পরামর্শ পেলো, কিভাবে কি কি পরামর্শ পেলো এবং কি কি প্রয়োগ করলো এখানে, এই ব্যাপারে আমরা একটু জানতে চাইবো। তো মিলন ভাই, আমরা জানতে চাই যে আপনি এই যে চারা যে রোপণ করলেন, এর আগে আপনি জমিটা প্রস্তুত করতে কি কি করেছেন? এই জমিটা প্রস্তুত করতে সর্বপ্রথম ট্রাক্টর দিয়ে চাষ করছি। চাষ করার পরে 7 টলি গোবর দিছি, দেওয়ার পরে ফসফেট, পটাশ, ইউরিয়া বিভিন্ন সার মিক্সচার করছি, করে এগুলো আবার ছিটাইয়া আবার চাষ করছি। করার পর তারপরে জলি করছি, জলি করার পর তারপরে পেঁপের চারা রোপণ করছি। আচ্ছা, বিভিন্ন সার, এই যে আপনার ইউরিয়া, ফসফেট, পটাশ, এইগুলো আপনি কোথায় পরামর্শ পেলেন? যে কে পরামর্শ দিল যে এগুলা সার আগে দিতে হবে? এইগুলো তো যে ভাই চারা নিছি তার কাছেই পরামর্শ নিছি। না না, চারা তো আপনি আমার কাছ থেকে নিছেন, আমি তো আপনাকে এই ইউরিয়া, তারপরে ফসফেট, এইগুলো তো দিতে বলিনি ভাই। না না না, এটা তো দিতে বলিনি। আমি আপনাকে বলছিলাম যে জৈব সার আপনি পর্যাপ্ত দিতে পারেন, কিন্তু মাটিতে ইউরিয়া ব্যবহার করবেন না। ইউরিয়ার এখন প্রয়োজন নাই। হ্যাঁ, অল্প পরিমাণ দিছি। যাই হোক, আমরা হলো প্রিয় দর্শক বারবার বলি, পেঁপে চাষ করলে আপনারা ইউরিয়ার ব্যবহারটা একেবারে বন্ধ করে দিবেন। ইউরিয়ার ব্যবহার যত কম, মানে রাসায়নিক সারের ব্যবহার যত কম করা যায় পেঁপে গাছের জন্য তত ভালো। প্রিয় দর্শক, চাষাবাদে একটু মানে সচেতন হতেই হবে। কারণ আপনি রাসায়নিক সার যখন প্রয়োগ করবেন, দেখবেন রাসায়নিক সারের কিন্তু বাজারে দাম বেশি। তা আপনি বেশি দামের সার দরকার নাই, এ নিতে পারবে না, তাহলে আমি কেন দেব? টাকাও লস, গাছেরও লস। আবার কিছু কিছু জাত আছে যেটা হলো রাসায়নিক সার দিলেই ভাইরাস চলে আসবে। আপনার ভালো জাত জন্য এখনো ভাইরাস আসে নাই। রাসায়নিক সার প্রয়োগ করলে পেঁপেতে ভাইরাস খুব দ্রুত অ্যাটাক করে। তা এই জন্য আমরা বলি যে রাসায়নিক সার প্রয়োগ করবেন না। আচ্ছা, রাসায়নিক সার দিলেন, তারপরে হলো গোবরের সার যে দিছেন, এটা খুব ভালো কাজ করছেন। যে গোবরের সার দিলে মাটির যৌবন ফিরে পায়, মাটি উর্বর হয় এবং ফসল খুব ভালো হয়। এরপরে এরপরে কি কি দিলেন? এরপরে তো চারা নিয়ে এসে রোপণ করলেন। চারা নিয়ে এসে রোপণ করলাম, করার পরে দানাদার বীজ দিছিলেন। হ্যাঁ, দানাদার বীজ, বীজ তো দিছি। দানাদার বীজ দিছিলেন, দিয়ে তারপরে রোপণ করছি। করার পরে এখন তো রোপণ করার পরে 3 দিন 4 দিন পর পর স্প্রে করতেছি। আচ্ছা, ওষুধের শিডিউল আমরা তো লিখে দিয়েছিলাম আপনাকে, যে এইভাবে স্প্রে করতে থাকেন। তারপরেও এসে আপনার সমস্যা দেখা গেল কি 5-7টা চারা মারা গেছে, পচারি ধরছে। আচ্ছা, প্রিয় দর্শক, টানা বৃষ্টি, এই যে কয়েকদিন যাবত, 3-4 দিন যাবত বৃষ্টির কারণে 3-4টা গাছ অলরেডি পচে গেছে। এই জন্য দ্রুত এইখানে আসা, যে 3-4 দিন যাবত বৃষ্টি হচ্ছে আমারও বাড়ির কাছে। এইখানে যদি না আসি তাহলে ভাইও এক সময় দেখা যাবে যে মন খারাপ করবে, যে আমার বাড়ির কাছে ওনার কাছ থেকে চারা নিয়ে আসলাম, আবাদ করলাম, আমার এইখানে দেখতে আসে না। এই জন্যই আরো মূলত আজকে আসা আপনার এইখানে। তো এরপরের আপনার মানে স্টেপটা কি? আজকে চারার বয়স কতদিন হলো? এই 15-16 দিন। 15-16 দিন। 3-4 দিন পরে আপনাকে রিং করে খাবার দিতে হবে। হ্যাঁ, 20 দিনে রিং করে কি খাবার দিবেন আপনাকে বলে দিচ্ছি, যে হাড়ের গুঁড়া, শুটকির গুঁড়া, তারপরে হলো সরিষার খোল, ভার্মি কম্পোস্ট, ট্রাইকো কম্পোস্ট, এইগুলা মানে আপনার হলো সবই জৈব খাবার। এই সারগুলো আপনি হলো গাছে দিয়ে দিবেন। দিলে দেখবেন যে গাছ সুস্থ সবল থাকবে, তারপরে গাছের চেহারা ভালো থাকবে, মসৃণ থাকবে। যখন ফল আসবে, ফলের সাইজগুলোও ভালো থাকবে, এবং আপনি যখন খাবেন তৃপ্তি নিয়ে খেতে পারবেন, যে আমার এটার ভিতরে রাসায়নিক কিছু নেই। আপনি নিজে চাষাবাদ করতেছেন, কি কি সার দিলেন এটা তো আপনার জানা আছে। রাসায়নিক ছাড়া আপনি যখন ফলটা খাবেন, আপনার কিন্তু তৃপ্তি আসবে, যে না, এর ভিতরে ফরমালিন নাই, এর ভিতরে সার নাই। না প্রিয় দর্শক, যে বৃষ্টিতে বা বর্ষার সময় কি ধরনের সমস্যা হয় দেখেন। এই যে ম্যাক্সিমাম গাছগুলো ভালো আছে, ম্যাক্সিমাম গাছই ভালো আছে। এই গাছগুলা, এই পাশে এই যে একটা গাছ দেখা যাচ্ছে, এই যে
এই গাছটা দুর্বল হয়ে গেছে। আচ্ছা, মরছে কি? এটা মরে নাই, এটা মরে নাই, দুর্বল হয়েছে। কিন্তু আমরা দেখবো যে এর শিকড় ক্ষতিগ্রস্ত হয়েছে কিনা। কোকোপিট পর্যন্ত আমরা চলে আসছি। এই দেখেন শিকড় পচে গেছে। শিকড়টা কিন্তু আমরা টান দেইনি, অলরেডি দেখেন গাছ থেকে ছুটে আসছে। এই শিকড় ক্ষতিগ্রস্ত হওয়ার কারণে এই গাছটা বাড়তে পারতেছে না। আচ্ছা, আমরা হলো এটার এক্সট্রা একটু ট্রিটমেন্ট করতে হবে। বাম্পার রুট গ্রো, শিকড় ভালো রাখার একটা ওষুধ, মানে ন্যাপথিলিক অ্যাসিটিক অ্যাসিড নামের একটা ওষুধ আছে। ন্যাপথিলিক অ্যাসিটিক অ্যাসিড একটা গাছের গোড়ায় চারপাশে আপনার 2 থেকে 3 গ্রাম পাউডার ছিটিয়ে দিতে হবে। দিলে এই গাছটার শিকড়টাকে সুস্থ করে ফেলবে। তো প্রিয় দর্শক, যেটা বললাম যে ন্যাপথিলিক অ্যাসিটিক অ্যাসিড গাছের শিকড়কে ভালো রাখে। তো এই যে এই গাছে শিকড় ক্ষতিগ্রস্ত হয়ে গেছে, অর্থাৎ সম্ভবত এ মাটির থেকে খাবার খেতে পারেনি ওই শিকড় নষ্ট হয়ে যাওয়ার কারণে, যার জন্য গাছটা দুর্বল হয়ে গেছে। তো প্রিয় দর্শক, মোটামুটি বাকি গাছগুলো সবই ভালো আছে। একটা গাছ এইখানে দেখলাম যে দুর্বল হয়ে আছে। কেন দুর্বল হয়ে গেছে সেটাও দেখানোর চেষ্টা করলাম আপনাদের। মিলন ভাই, আপনাকেও দেখালাম যে এই গাছে ন্যাপথিলিক অ্যাসিটিক অ্যাসিড আপনি হলো একটা গাছের জন্য 2 থেকে 3 গ্রাম, এটা আপনার কেনার প্রয়োজন নাই। আপনি যেহেতু বাড়ির কাছে আমার কাছে আছে, ওখান থেকে নিয়ে আসেন, তাই না? এই গাছটার চারপাশে দিয়ে দিবেন। যে কয়টা দুর্বল গাছ আছে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটাকে খুঁড়ি দিতে হবে না? খুলে দেওয়া লাগবে না, এমনি এই যে মাটিটা নরম করে দিলাম, এখন হলো এই মাটিটা আলগা করে দিয়ে একটু ছিটিয়ে দিলেন চারপাশে। তো প্রিয় বন্ধুগণ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমরা আবারও আপনাদের কাছে নিয়ে আসবো নিত্য নতুন ভিডিও। আর আমাদের এই প্রতিদিনের ভিডিও দেখার জন্য আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আশা করি আপনাদেরও কিছুটা কাজে লাগবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে অন্য কোনো সময়, অন্য কোনো ভিডিওতে।